বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2018 গণিতের প্রশ্নের সমাধানের পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি কোয়েশ্চেন নাম্বার 2 এর সমাধান আলোচনা করব। যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2 এর দাগের 1 নম্বর প্রশ্ন। আমাদের এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে, অর্থাৎ আমাদের আসলের পরিমাণ বার করতে হবে। তো বন্ধুরা, অঙ্কটা খুবই সহজ একটা প্রশ্ন। তোমরা যেমন জানো যে সরল সুদের অঙ্ক একটা মাত্র সূত্রের মাধ্যমেই কিন্তু হয়ে যায়, এবং সেই সূত্রটা কি? I ইকুয়ালস টু PTR বাই 100, যেখানে আইটা হচ্ছে মোট সুদ, টি বছরের সুদ, পিটা হচ্ছে আসল বা মূলধন, আরটা হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার। তো এখানে দেখো, সুদের হার আর দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে এন বছর, অর্থাৎ টি এর মান দিয়ে দিয়েছে এন বছর, আর এই যে দিয়েছে সুদ PNR বাই 100 25, তো এটা হচ্ছে সুদ, কত বছরের সুদ? এন বছরের সুদ, অর্থাৎ সুদের পরিমাণ PNR বাই 25, যেটাকে আমরা আই দ্বারা সূচিত করি। তাহলে মূলধনের পরিমাণ বার করব। এবার মূলধনের সরাসরি আমরা এই সূত্রটার সাহায্যেই আমরা সরাসরি একটা সূত্র লিখব। সেই সূত্রটা হচ্ছে এরকম, যে মূলধন ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই টি ইন্টু আর। এটাকে সরাসরি আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি এখানে মূলধন বার করার জন্য। তো আমরা এখানে লিখব যে মূলধন কমা পি ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই টি ইন্টু আর। তো এখানে আমরা লিখব যেখানে টি হচ্ছে এখানে সময়, যে সময়টা এখানে দিয়ে দিয়েছে এন বছর, আর ইকুয়ালস টু দিয়ে দিয়েছে বার্ষিক সুদের হার, এটা এখানে আরই দিয়েছে, তাই আলাদা করে আমাদের এখানে কিছু লিখতে হবে না, শুধু এটা লিখে দেবে যে বার্ষিক শতকরা সুদের হার, আর আইটা হচ্ছে, আইটা লিখবো এন বছরের মোট সুদ, যেটা এখানে দিয়ে দিয়েছে PNR বাই 25, PNR ডিভাইডেড বাই 25। এখন বন্ধুরা, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তো 100 ইন্টু আই এর মান PNR বাই 25, তো PNR আর 25টা আমরা নিচে লিখবো, আর নিচে কি আছে? টি আর আর, তাহলে টি এর মান কত? এন, এখানে এন বসিয়ে দেবো, আর আর এর মান আছে কত? আর, আরটা হচ্ছে আর, ঠিক আছে, এখানে আর দিয়ে দিয়েছে, তাহলে এখানে ইন্টু আর লিখে দেবো। তো বন্ধুরা, এখানে এন আর এন কেটে গেল, আর 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 কেটে গেল, 25 দিয়ে 4 25 100, অর্থাৎ আসলের পরিমাণ কত হলো? এটাকে আমরা যদি এক্স ধরি তার আর সুবিধা হবে, তার কারণ হচ্ছে এখানে এই পি আর এই পির মধ্যে তোমরা হয়তো গুলিয়ে ফেলবে, তো আমরা এখানে আপাতত এক্স লিখে করি, ঠিক আছে, এক্স লিখে করি, কারণ এই সূত্রতে আমরা যেহেতু এখানে পি দিয়ে দিয়েছে, দেখো অঙ্কতে পি দিয়ে দিয়েছে, তাই পি ধরলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলতে পারো, এই জন্য আমরা এখানে মূলধনটাকে এক্স ধরে নিয়েছি। তাহলে এক্স এর মান কত আসলো? এক্স এর মান আসলো 4p। তোমরা কিছু না ধরেও করতে পারো, যে সরাসরি লিখতে পারো যে মূলধন ইকুয়ালস টু 100 ইন্টু আই বাই টি ইন্টু আর, এইভাবে লিখতে পারো। তাহলে মূলধনের পরিমাণ পেয়ে গেলাম 4p টাকা। তাহলে এখানে শূন্যস্থানে আমরা কি লিখবো? 4p। বন্ধুরা, পরের প্রশ্ন 2 এর দাগের 2, বলা হচ্ছে যে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তো বন্ধুরা, এটা তোমরা সবসময় জেনে রাখো যে যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a হচ্ছে x স্কোয়ারের সহগ, x এর সহগ হচ্ছে b, আর c হচ্ছে x বর্জিত পদ। এখন এই দ্বিঘাত সমীকরণ, মানে যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, আর একটা হচ্ছে মিশ্র। এবার বিশুদ্ধ কখন হবে? যখন কোনো দ্বিঘাত সমীকরণে বিটা শূন্য হবে, যখন কোনো দ্বিঘাত সমীকরণে বি শূন্য হয়, ঠিক আছে, হলে এই সমীকরণটা তখন কিরকম হবে দেখো তো। এ এক্স স্কোয়ার প্লাস বি এর মান যদি 0 বসিয়ে দিই, 0 ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে কি হবে? এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0, কারণ 0 সাথে এক্স কে গুণ করলে 0 পাওয়া যায়। তাহলে এই ধরনের দ্বিঘাত সমীকরণকে আমরা বলি বিশুদ্ধ দ্বিঘাত
সমীকরণ। ঠিক আছে, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। তাহলে বি ইকুয়ালস টু 0 হলে সেটা কি হচ্ছে, বিশুদ্ধ হলে আমরা এখানে এটাকে লিখব যে ax² প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই ধরনের দ্বিঘাত সমীকরণকে আমরা বলবো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। যেমন হতে পারে 5x² প্লাস 23 ইকুয়ালস টু 0, হতে পারে 5x² মাইনাস 1 ইকুয়ালস টু 0। এগুলো সবই হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এবার মিশ্র কি, মিশ্র মানে যেমন এই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই সমীকরণটাই কিন্তু মিশ্র দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এর মান শূন্য হবে না, বি এর মান শূন্য হবে না, সি এর মান শূন্য হবে না। এবিসি কোনো মানই যদি শূন্য না হয় তখন সেই ধরনের দ্বিঘাত সমীকরণকে আমরা বলবো মিশ্র দ্বিঘাত সমীকরণ। মিশ্র দ্বিঘাত সমীকরণ। এখন বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, যদি কোনো সমীকরণে x² এর সহগ যদি শূন্য হয়, x² এর সহগ শূন্য হলে, এটা মনে রাখবে, x² এর সহগ শূন্য হলে সমীকরণটি রৈখিক সমীকরণ হয়। রৈখিক সমীকরণ হয়, রৈখিক সমীকরণ অর্থাৎ এটা এরকম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি x² এর সহগ কত, a। এবারে বলছি কি x² এর সহগটা শূন্য, তাহলে আমরা এখানে কি লিখবো, a যদি শূন্য হয় তাহলে সমীকরণটা কি হবে দেখো তো, 0 ইন্টু x² প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে 0 ইন্টু x² মানে 0 হয়ে গেল। তাহলে সমীকরণটা দাঁড়ালো bx প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই ধরনের সমীকরণে যেটা আমরা দেখতে পেলাম এক্ষুনি যে bx প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ। অর্থাৎ এখানে x এর সর্বোচ্চ ঘাত 1, x এর সর্বোচ্চ ঘাত 1। যখন কোনো সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 1 হবে তখন সেটা হচ্ছে রৈখিক সমীকরণ। কিন্তু যদি a যদি শূন্য না হয়, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি যদি ধরে নিই এটা যদি শূন্য না, এরকম যদি ধরে নিই, তাহলে এই সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি। তাহলে এটা শূন্য হয়ে গেলে এই রাশিটা থাকবে না, আর এটা যদি শূন্য না হয় তাহলে এই রাশিটা তখন থাকবে, x² রাশিটা থাকবে। আর x² রাশিটা যদি থাকে তাহলে x এর সর্বোচ্চ ঘাত আমরা 2 দেখতে পাবো, এবং তখন তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। কিন্তু এই রাশিটা না থাকলে তখন এই মানে a পদটা যদি শূন্য হয়, তাহলে এই পদটা যদি শূন্য হয় তাহলে তখন এই রাশিটা থাকবে না। আর এই রাশিটা না থাকা মানেই তখন এই রাশিটা আমরা পাবো bx প্লাস সি ইকুয়ালস টু 0। অর্থাৎ এটা হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত আমরা 1 দেখতে পাচ্ছি, তখন এটা রৈখিক সমীকরণ হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা কি, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে x² এর সহগ শূন্য হওয়া যাবে না। এই শর্তে কোনো সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। এখন বলছে এই সমীকরণটি এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তো দ্বিঘাত সমীকরণ হবে না মানে কি, রৈখিক সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে না তার অর্থ হচ্ছে রৈখিক সমীকরণ হবে। এবার দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত কি, এইটার মান শূন্য হয়ে যাওয়া। x² এর সহগ কোনটা এখানে, a-2। তাহলে a-2 এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে এই রাশিটা তখন আর থাকবে না। এই রাশিটা যদি না থাকে তাহলে তখন এটা দ্বিঘাত সমীকরণ আর হবে না। তাহলে আমাদের এখান থেকে বলো তো বন্ধুরা, তাহলে a-2 এটা যেহেতু x² এর সহগ, তাহলে এই মানটা কখন 0 হবে, মানে কি করলে, এর মান কত করলে এটা 0 হয়ে যাবে। তো খুব সহজ, এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে 2 - 2 0 হয় তো, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর কত, 2। তাহলে এখানে লিখবো যে a-2 ইকুয়ালস টু 0 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। অর্থাৎ a ইকুয়ালস টু 2, দেখো a-2 যদি 0 হয় তাহলে a ইকুয়ালস টু কত হবে, 2 হবে, ঠিক আছে। তাহলে a ইকুয়ালস টু, অর্থাৎ a ইকুয়ালস টু 2 সমীকরণ, অর্থাৎ a ইকুয়ালস টু 2 এর জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু খুব ভালো প্রশ্ন। আচ্ছা, তোমরা যখন সমাধান করবে তখন এইখান থেকে কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে, এইখান থেকে লিখতে হবে, শুধু এইটুকুনি লিখতে হবে। এগুলো তোমাদের শুধু বোঝানোর জন্য আমি বললাম। তাহলে এখানে উত্তর কত, 2।
বন্ধুরা পরের প্রশ্ন 2-3 বলছে এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে অ্যাঙ্গেল এর মান হবে। বন্ধুরা খুব সহজ প্রশ্ন, শুধু তোমাদের একটা তথ্য জানতে হবে, সেটা কি, যে বৃত্তস্থ সামান্তরিক কি প্রকৃতির হয়? বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র হয়। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, আয়তক্ষেত্র হয়। আমরা খুব সহজেই এটা প্রমাণ করতে পারি যে বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র হয়। মানে সামান্তরিক মানে যেমন আমরা সাধারণত জানি সামান্তরিক এরকম দেখতে হয়, যার বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে। ঠিক আছে, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং সমান্তরাল। কিন্তু যদি কোনো বৃত্তের মধ্যে যদি কোনো আমরা সামান্তরিক আঁকতে যাই, তাহলে সেই সামান্তরিকটা কিন্তু এই রকম দেখতে হবে না, সেই সামান্তরিকটা এই রকম দেখতে হবে, এই রকম। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তোমরা হয়তো এটা জানো না যে আয়তক্ষেত্র এক বিশেষ ধরনের সামান্তরিক হয়। তো এটা তোমরা জেনে রাখো এখন, যে আয়তক্ষেত্রটা কি একটা বিশেষ ধরনের সামান্তরিক। কেন সামান্তরিক, আয়তক্ষেত্রকে কেন সামান্তরিক বলবো? দেখো, সামান্তরিক কাকে বলে সেটা তো বুঝলাম আমরা, যে বিপরীত বাহুগুলো সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে, সেই চতুর্ভুজটাকে আমরা বলি সামান্তরিক। তো আয়তক্ষেত্র কাকে বলে বন্ধুরা? আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র বলা হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে এবং প্রত্যেকটা কোণ সমকোণ হবে, তাকে আমরা বলি আয়তক্ষেত্র। তো বন্ধুরা এই আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো তো সমান হলো এবং সমান্তরালও তো হলো, আর যখন কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তখন সেটাকে কি বলা হয়? সামান্তরিক বলে, সামান্তরিক বলা হয়। সুতরাং আয়তক্ষেত্র একটা সামান্তরিক হলো, কিন্তু অতিরিক্ত কি, এই সামান্তরিকের অতিরিক্ত আমরা কি পাচ্ছি? অতিরিক্ত পাচ্ছি এটাই, যে এই সামান্তরিকের প্রত্যেকটা কোণ সমকোণ। এই কারণেই আমরা আয়তক্ষেত্রকে বলি বিশেষ ধরনের সামান্তরিক। তো যখন আমরা কোনো বৃত্তের মধ্যে কোনো সামান্তরিক আঁকবো, তখন সেই সামান্তরিকটা ঠিক আয়তক্ষেত্র হয়ে যাবে। এবং আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিকে প্রত্যেকটা কোণই হবে সমকোণ, অর্থাৎ এ কোণের মানটাও হবে সমকোণ। তাহলে কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো, এটা হচ্ছে এ কোণ, ধরে নাও এটা বি কোণ, সি ডি, এটা হচ্ছে এ কোণ, এটা 90 ডিগ্রি। তাহলে লিখবো যেহেতু বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র হয় এবং আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়, অতএব অ্যাঙ্গেল এর মান কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর, 90 ডিগ্রি। বন্ধুরা পরের প্রশ্ন, এটা ত্রিকোণমিতি থেকে দেওয়া হয়েছে। যারা 2022-এ আছো, যারা 2022-এ মাধ্যমিক দিচ্ছ, তাদের জন্য কিন্তু এই অঙ্কটা নয়, কারণ তোমাদের সিলেবাস থেকে ত্রিকোণমিতি তুলে দিয়েছে। আর যারা 2022-এ পরীক্ষা দেবে না, তাদের জন্য অঙ্কটা অবশ্যই, তারা অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো দেখো এখানে বলছে যে tan 35 ইন্টু tan 55 ডিগ্রি ইকুয়ালস টু সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান কত? তো বন্ধু এটা করে দেখি আমরা কত হচ্ছে। দেখো এখানে 35 আর 55 যোগ করলে কত পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি, তাই না? তার মানে এই 35 ডিগ্রির পূরক কোণ 55 ডিগ্রি এবং 55 ডিগ্রির পূরক কোণ 35 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো যে 35 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। এবার এখানে আমরা তাহলে কি লিখতে পারি? 55 ইকুয়ালস টু 90 মাইনাস 35, তাই না? 55 ডিগ্রি কি করে পাবো? 90 মাইনাস 35 করে পাবো। 35 থেকে পাশে নিয়ে চলে আসলাম, অর্থাৎ যেখানে 55 ডিগ্রি দেখবো তার জায়গায় আমি 90 মাইনাস 35 লিখতে পারি। তো এখানে আমরা এবার এই অঙ্কটাকে করবো, এটাকে লিখবো যে tan 35 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি ইকুয়ালস টু সাইন থিটা। তো বন্ধুরা এবার আমরা সাইন থিটাটাকে একটু আগে লিখি, কোনো অসুবিধা নেই। এই দিকটার দিকটা দুদিক তো সমান, তো আমরা যে কোনো একটা দিক আগে লিখতেই পারি। তো সাইন থিটাটাকে আগে লিখলাম, আর তারপর লিখছি এদিকে tan 35 ডিগ্রি ইন্টু tan, এই 55 ডিগ্রির জায়গায় এখন আমরা লিখবো 90 মাইনাস 35, 90 মাইনাস 35। তো বন্ধুরা আমরা কি পাচ্ছি দেখো, সাইন থিটা ইকুয়ালস টু tan 35 ইন্টু tan 90 মাইনাস থিটা, এটাকে ভাবো থিটা, এটাকে ভাবো থিটা। ঠিক আছে, থিটা মানে এখানে এই থিটা যেটা দিয়েছে ওই থিটা না। আচ্ছা চল অন্য ভাবে বোঝাই, এটা থিটা না, ভাবো এটা আলফা, ভাবো এটা আলফা। ওকে, আলফা। তো একটা সূত্র আছে তোমাদের, যে tan 90 মাইনাস আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু
কট আলফা, tan 90 মাইনাস আলফা ইকুয়ালস টু কট আলফা। তো এখানে কি আছে, tan 90 মাইনাস 35, তার মানে হয়ে গেল কট 35, কট 35। এবার বন্ধুরা আমরা এখানে কি লিখবো দেখো, tan 35 ইন্টু কট 35, এটার ভ্যালু হবে 1। কেন? তার কারণ হচ্ছে আমরা এটা জানি যে tan আলফা ইন্টু কট আলফা ইকুয়ালস টু 1 হয়। এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানেও যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হবে, 1 হবে। এখানে 35 ডিগ্রি হলে এখানে 35 ডিগ্রি হলে tan আর কটের গুণফল 1 হবে। তো এখানে দুটো কোণ কিন্তু একই থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে tan 35, এখানে cot 35, তাহলে তাদের গুণফল কত হবে, 1 হবে। এবার বন্ধুরা এই 1 সাইনের একটা পরিচিত মান, সাইনের একটা খুব পরিচিত মান। 1টা সাইনের কত ডিগ্রির ভ্যালু, 1টা হচ্ছে সাইনের 90 ডিগ্রির ভ্যালু। ঠিক আছে, এটা লিখে দেবো, যেহেতু সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1। ঠিক আছে, এবার দেখো তাহলে সাইন থিটা যদি সাইন 90 সমান হয় তাহলে তার অর্থই হয়ে গেল থিটার মান 90 ডিগ্রি সমান। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ধনাত্মক মান কত, 90 ডিগ্রি, মানে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান কত, 90 ডিগ্রি। বন্ধুরা পরের প্রশ্ন, একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমান হয়। তো বন্ধুরা পেন্সিল আমরা সবাই জানি, পেন্সিল যখন বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি তখন এরকম থাকে। ঠিক আছে, এরকম থাকে। এবার যখন পেন্সিলটাকে আমরা কাটবো, যখন পেন্সিলটাকে আমরা কাটবো তখন সেটা কিরকম দেখতে হবে, তখন সেটা এই রকম দেখতে হবে, তাই না, এই রকম দেখতে হবে। তো দেখো এই অংশটা, এই যে এইখান থেকে এতটা অংশ, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে চোঙ, তাই না, এই অংশটা হচ্ছে চোঙ। আর নিচের অংশটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা, নিচের অংশটা ভাবো, নিচের অংশটা কি, নিচের অংশটা হচ্ছে শঙ্কু, তাই না, শঙ্কু। তাহলে এই অংশটা হচ্ছে চোঙ আর এই অংশটা হচ্ছে শঙ্কু। তাহলে এখানে বলেছে পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়, তারপর আমরা কি লিখবো, শঙ্কু এর সমন্বয়। বন্ধুরা পরের প্রশ্ন, যারা 2022-এ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা নয়, কারণ এই অঙ্কটি রাশিবিজ্ঞান থেকে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন বলা হচ্ছে মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও সংখ্যা গুরুমান। এটা তোমরা মনে রাখবে আলাদা করে, সংখ্যা গুরু মান। ঠিক আছে, সংখ্যা গুরুমান।